থেকে 1 বছর জুনিয়র, তো আমার আরও ডিটেলসে ধরে ধরে পড়াতে হবে জাস্ট বিকজ অফ দেম, ঠিক আছে? মানে একদম জিরো থেকে স্টার্ট করছি আমি। ফার্স্টে চ্যাপ্টারটা দেখ, একটা ওভারভিউ ক্রিয়েট করব আমরা। ফার্স্ট একটা ওভারভিউ দেখবো আমরা, পুরো বায়োমলিকিউলসের পুরো আউটলাইন দেখবো একটা। তারপরে আমরা করব হচ্ছে কার্বোহাইড্রেট, তারপরে অ্যামাইনো অ্যাসিড, তারপরে প্রোটিন, তারপরে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই হচ্ছে পুরো চ্যাপ্টারের আউটলাইন আমাদের, ঠিক আছে? আজকে আমরা এই দুটো পার্ট করব, আশা করছি হয়ে যাবে, না হলে সে পরের ব্যাপার। আচ্ছা, অ্যাশ অ্যানালাইসিস জিনিসটা কী? তোর যদি ইংলিশে প্রবলেম হয় আমাকে বলবি, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল একটা এরকম লিভিং টিস্যু নেওয়া হলো, একটা লিভিং টিস্যু নিলাম আমরা। দেন ওটাকে এই ট্রাইক্লোরিক অ্যাসিডিক অ্যাসিড একটা সলিউশনে ডুবিয়ে দিলাম আমি, ঠিক আছে? ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিডের সংকেত কি? CH3 C++, যেহেতু সলিউশন হিসেবে রয়েছে, তাহলে ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড কী হবে? ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড কী হবে? হ্যাঁ, জাস্ট এই এইচগুলো সাবস্টিটিউট হয়ে যাবে, এইচগুলো সাবস্টিটিউট হয়ে ক্লোরিন নিয়ে নেবে, ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড। এইবার এইটাকে মর্টার পেস্টাল চিনিস? মর্টার আর পেস্টাল, হামানদিস্তা সোজা এরকম একটা এর মধ্যে ইয়ে করে সেই টিস্যুটাকে নিয়ে মর্টার আর পেস্টালের মধ্যে ভালো করে গ্রাইন্ড করব আমরা। ঠিক আছে? গ্রাইন্ডিং উইথ, এই যে এটা হচ্ছে উইথ, হ্যাঁ সব বিগিনারদের এটা বলে দেওয়া হয়, গ্রাইন্ডিং উইথ মর্টার অ্যান্ড পেস্টেল, সোজা সাপটা ভাষায় হামানদিস্তা। এটা লিভিং টিস্যুটাকে চোবালাম এই ট্রাইক্লোরিক অ্যাসিডের মধ্যে, একটা অ্যাসিড, ঠিক আছে, চুবিয়ে তারপর এটাকে গ্রাইন্ড মর্টার পেস্টেলে গ্রাইন্ড করা হলো। এইবার কি হবে, এর মধ্যে একটা অ্যাসিড রয়েছে একটু, হ্যাঁ অ্যাসিড সহ এটাকে তোলা হয়েছে এখানে, সেই অবস্থায় গ্রাইন্ড করা হয়েছে, মানে এটাকে টিস্যুটাকে মানে গ্রাইন্ড করা হয়েছে যেটাকে ডিজলভ করবে। এইবার একটা ধরো ডবল এক্সেল সাইজের একটা ধরো টেস্ট টিউব, ডবল এক্সেল সাইজের, হ্যাঁ, ওটার মধ্যে তো যদি দেখতে পাচ্ছি অসুবিধা, এখানে আসতে পারি, এই জায়গাটা বেশ দেখতে পারবি। আচ্ছা, এখানে একটা ফিল্টার পেপার কাইন্ড অফ জিনিস দেওয়া হলো, ঠিক আছে? এবার এই মর্টার পেস্টালের মধ্যে যেটা আমি পেলাম, আলটিমেটলি থেতলে যেটা পেলাম, সেটাকে এরকম করে ঢেলে দেওয়া হলো। ঠিক আছে? এইবার অ্যাসিড তো এখানে নিশ্চয়ই ঢুকবে, তাই না? সাথে কি থাকবে? অ্যাসিডের সাথে কি থাকবে? যেগুলো অ্যাসিডের মধ্যে ডিজলভ হয় এমন কিছু পার্টিকেল,
তাই না? সেটা তারা ব্ল্যাক দিয়ে দেখালাম। আর থাকবে যেগুলো অ্যাসিডে ডিজলভ হয়নি বাট এই ফিল্টার পেপারে আটকে গেছে, এরকম ফিল্টার পেপারে আটকে আছে। এটাকে বলি আমরা রিটেন্টেড, মানে যেটা রিটেনশন করছে তাকে সেটাকে আমরা বলছি রিটেন্টেড। রিটেন্টেড রিটেন্টেড মানে যেটা রিটেনশন করছে সেটাকে রিটেন্টেড বলছি আমরা। আর কি বলবো? অ্যাসিড ইনসলিউবল পুল, মানে দেখ এটা অ্যাসিড থেকে ভয়ে দূরে রয়েছে এটা, তাই তো? আর এটা কি? এটা তো নিশ্চয়ই অ্যাসিড প্লাস কি হবে? অ্যাসিডের সাথে কি আছে? ফিল্ট্রেট, যেটা ফিল্টার হয়েছে ফিল্টার পেপার দিয়ে, ফিল্ট্রেট। বা কি বলে এটাকে? অ্যাসিড সলিউবল পুল, সলিউবল পুল। দেখ প্রথম 2 মাসের মতো একটু সমস্যা হবে ইংলিশে, তারপরে ওদের জিজ্ঞাসা কর, ওরা সবাই কিন্তু বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করে, সবাই, প্রত্যেকে, ও বাদে ও, কিন্তু তোর বাকি সবাই কিন্তু বেঙ্গলি মিডিয়াম থেকে। তোদের কি এখন অসুবিধা ইংলিশে? এখন কমফোর্টেবল তো? হ্যাঁ 11-12-এ তা তো আরও ভালো, কোনো ব্যাপার না। দেখ যারা ইংলিশ ভার্সন নেই, তোর ইংলিশ ভার্সন নেই তো, সব মানে পড়ার শেষে দাঁড়াস, আমি বুঝিয়ে দেবো কীভাবে ম্যানেজ করতে হবে। সব আমারও ওরকম ছিল না ইংলিশ ভার্সন, 11-12 ইংলিশেই পড়েছিলাম তো, এইচএসিতে একটু সমস্যা হয়। আচ্ছা, অ্যাশ অ্যানালাইসিস আমরা কার ক্ষেত্রে করব? To separate out organic and inorganic substances. To separate out organic and inorganic substances. ঠিক আছে? আচ্ছা, প্রসেস কি? অ্যাশ অ্যানালাইসিসের প্রসেসগুলো কী কী? এক নম্বর, একটা লিভিং টিস্যু নিলাম, ঠিক আছে, সেটাকে ওয়েট করলাম। কি পাবো আমি? কি পাবো? একটা লিভিং টিস্যু নিলাম, ধরো আমার হাত থেকে একটা ফ্লেশ কেটে নেওয়া হলো, কেটে নিয়ে সেটাকে আমি ওয়েট করলাম, কী পাবো? হ্যাঁ, ওয়েট পাবো, মানে ওটা নর্মাল ওয়েট, রাইট? লিভিং টিস্যু আচ্ছা, ওয়েট মানে ওটাকে আমরা নর্মাল ওয়েট হিসেবে কাউন্ট করি, ঠিক আছে? আর ড্রাই ওয়েটকে স্পেসিফিক্যালি আমরা সেটা বলি, ঠিক আছে? লিভিং টিস্যু, দেখ আমরা যখন আমাদের ওয়েট কাউন্ট করি, আমাদের যখন মাপি আমরা, তখন তো আমাদের গা থেকে জল বার করে দিতে মাপি না তো, ওটাই আমাদের নর্মাল ওয়েট। লিভিং টিস্যু ওয়েট ফার্স্টে, সেকেন্ড কি? তারপরে কি করব? ইভাপোরেট দ্য ওয়াটার from the tissue by heating. কি পাবো? ড্রাই ওয়েট। আমি এই টিস্যুটাকে হিট দিয়ে জল বার করে দিলাম, কি পাবো? আলটিমেটলি এটার অরিজিনাল ওয়েট, মানে অরিজিনাল ইন দ্য সেন্স মানে ওটাকে ড্রাই ওয়েট বলে কাউন্ট করি আমরা, মানে উইদাউট ওয়াটার, ড্রাই ওয়েট।
ঠিক আছে, এটা মুছি। হ্যাঁ, অটো ফোকাস করা আছে না, এই জন্য। এই মোবাইল যেটা ছিল আগে, যেটা তো একদম প্রথম দিকে ভিডিও হতো, এই মোবাইলটায় সমস্যা বেশি হয়, কিন্তু এটা তো স্টেবল, এটা তো অসুবিধা হয় না, এটা বেটার অনেক। হইলে তাড়াতাড়ি ইনফর্ম কর হয়েছে কি না। হয়ে গেছে। আচ্ছা, এইবার থার্ড স্টেপ কি হবে? বার্ন দ্য লিভিং টিস্যু। কনসিকুয়েন্স কি? বেরিয়ে যাবে। আমাদের প্রত্যেকটা লিভিং টিস্যু সবাই জানি, ছোটোবেলা থেকে পড়ছি, কার্বন দিয়ে তৈরি, কার্বনের বিভিন্ন এলিমেন্ট দিয়ে তৈরি, রাইট? তাহলে যদি কার্বন মানে ইন প্রেজেন্স অফ অক্সিজেন, হ্যাঁ, বার্ন দ্য টিস্যু ইন প্রেজেন্স অফ অক্সিজেন, তাহলে কি হবে? all carbon containing parts will evaporate as CO2. রিমেইনিং লেফট প্রোডাক্ট কী হবে? কী থাকবে ওটা? রিমেইনিং লেফট প্রোডাক্ট কী হবে? বেসিক্যালি অর্গানিক, ইনঅর্গানিক মাস থাকবে, মানে অর্গানিক কম্পাউন্ড অলরেডি উবে গেছে। রিমেইনিং লেফট প্রোডাক্ট আর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এক্স্যাক্টলি ইনঅর্গানিক সাবস্ট্যান্সেস। ইনঅর্গানিক সাবস্ট্যান্সেস। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে বলবি, আমি বলে দেবো, ঠিক আছে? এবার এটা মুছি। আচ্ছা, সি পরের হেডিং হবে ইনঅর্গানিক কম্পোনেন্টস অফ লিভিং টিস্যু। কি হবে? নর্মাল আয়ন্স, কি কি আয়ন্স আছে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে একদম ছোটো দিয়ে শুরু করি, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ওগুলো আমি কম্পাউন্ডের মধ্যে পয়েন্ট করছি, এগুলো ঠিক আছে। আয়ন্স কম্পাউন্ডসের মধ্যে কি পড়ছে? ফসফেট, সালফেট, ঠিক আছে। আর কি হয়? বাইকার্বনেট, হ্যাঁ বাইকার্বনেট হবে। HPO4 2-, এই যে H2PO4 আর HPO
4-2- এটা কী হিসাবে কাজ করবে আমাদের ব্লাডে? বাফার সিস্টেম হিসাবে কাজ করবে। প্লেক মেনটেন অ্যাসিড বেস ব্যালেন্স বাই, আচ্ছা আজকে একটু না ফুল মানে বেশি বেশি করে লেখাচ্ছি, কারণ ওরা শর্ট ফর্ম পড়ে বুঝতে পারবে না। হ্যাঁ, তাই জন্য একটু তোরা পারলে শর্টে লিখতে পারিস, যতটা শর্ট। মেনটেন দ্য অ্যাসিড বেস ব্যালেন্স বাই অ্যাক্টিং অ্যাজ বাফার। হ্যাঁ, এটা কি তোরা বল, 12-এ যারা পড়ছিস তারা বল, এটা মনোবেসিক না ডায়াবেসিক? এইটা কি? এইটা ডায়াবেসিক, এইটা ডায়াবেসিক, এইটা ডায়াবেসিক। লেটস সি। কোন অ্যাঙ্গেল দিয়ে ডায়াবেসিক? এটা মনোবেসিক অবভিয়াসলি। একখানে H+ নিতে পারবে, রাইট? এইটা কি? এইটা এটা মনোবেসিক, এইটা ডায়াবেসিক। ঠিক আছে, আচ্ছা আর কি আছে? আয়ন্স কম্পাউন্ডস ছাড়া আর কি আছে? ওয়াটার। এই তিনটে মেন কনস্টিটিউয়েন্টস অফ আওয়ার লিভিং সেল। এর সাথে আছে আর কি? বায়োমলিকিউল। একটা সেল যে মানে এক্সিস্ট করে তার বেসে রয়েছে হচ্ছে আয়ন্স কম্পাউন্ডস আর ওয়াটার, আর আছে কি? বায়োমলিকিউলস। ঠিক আছে, এবার এই বায়োমলিকিউলস অব্দি রিচ করার জন্য আগে আমাদের এই বেসিক আইডিয়াটা দরকার। ঠিক আছে, মুছি? ওকে, আচ্ছা এবার হেডিং দে ফাংশন অফ আয়ন্স। আচ্ছা, সোডিয়াম পটাশিয়াম কি কাজ করে আমরা সবাই জানি। হ্যাঁ ঠিক আছে, ওদের কথাই রাখা হলো। আয়নিক ব্যালেন্স মেনটেনিং, আয়নিক ব্যালেন্স মেনটেনিং। এইবার ব্যাপার আছে, এখন যে টার্মগুলো লিখবো আমি সেগুলো তোর কাছে হিব্রু লাগতে পারে একটু। রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কী, তারপর নার্ভ ইম্পালস কী, এইগুলোটাই হিব্রু হিব্রু লাগবে। বাট ট্রাস্ট করে নে, যেটা তোটা ঠিকই বলছি আমি। ঠিক আছে, পরে যখন আরেকটু পরে অন্যান্য চ্যাপ্টার পড়বো তখন আমরা এগুলো বুঝতে পারবো। ওকে, মেইনটেন্স রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ব্র্যাকেটে RMP। আমি জীবনে প্রথমে এটা লিখলাম। আমি আমার MBBS এর পেপারেও কখনো আমি এইটা লিখিনি, আমি এইটা লিখেছি। আচ্ছা, এগুলো মুছছি না, পরীক্ষার পেপারে আমি সবসময় ভালো করে ভদ্রভাবে লিখি। অ্যাটলিস্ট প্রথম 3-4 পেজ তো লিখি, সুন্দর করে গুছিয়ে লিখি। তারপরে 90 ডিগ্রি থেকে আস্তে আস্তে 45 ডিগ্রি শিফট করে, তারপরে 8 এরকম হয়ে যায়। হ্যাঁ এরকম। আচ্ছা, ট্রান্সমিশন অফ অ্যাকশন পোটেনশিয়াল অ্যান্ড
ও সরি, অ্যাকশন পোটেনশিয়াল, ট্রান্সমিশন অফ অ্যাকশন পোটেনশিয়াল, আর লিখতে পারিস নার্ভ ইম্পালস, নার্ভ ইম্পালস। ওকে, আর কি হয়? আচ্ছা, একটু আমি একটু আরএমপিটা তোদের বুঝি দুজনকে কী জিনিস। এই একটা সেল, ঠিক আছে, এই সেলের একটা যদি গ্যালভানোমিটার আমি বসাই এখানে, গ্যালভানোমিটার কী করে? টেনে একদম চোখ বুঝে মুখস্থ করেছিলাম আমরা, গ্যালভানোমিটার এটা করে কি করে? কোনো দুটো পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স মাপে, তাই তো? তাহলে একটা সেলের বাইরে আর একটা সেলের উপরে যদি রাখি আমি, তাহলে আমরা একটা এখানে একটা ভোল্টেজ মানে গ্যালভানোমিটারে একটা রিডিং পাবো, ঠিক আছে? কেন হয় সেই রিডিংটা? নিশ্চয়ই কোনো চার্জের ডিফারেন্স আছে, তাই তো? এবার তাহলে একটা নর্মাল সেল এরকমভাবে থাকে, ভেতরে মাইনাস বাইরে প্লাস, ঠিক আছে? সেটা কেন হয় সেটা ক্রমশ প্রকাশ্য। শুধু এটুকু বিশ্বাস করে নে আমাকে যে ভেতরে মাইনাস থাকে বাইরে প্লাস থাকে, ঠিক আছে? এইটুকু বিশ্বাস অর্জন করতেই পারি। সেই জন্য আমাদের এই একটা সেলের নর্মাল স্টেটে আমরা এই ভোল্টেজ ডিফারেন্সটা পাচ্ছি, ঠিক আছে? সেটাকে আমরা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল বলছি। মানে রেস্টিং স্টেজে সেলের যে পোটেনশিয়াল ডিফারেন্স ইনার আর আউটার লেয়ারের মধ্যে, গট ইট? আচ্ছা, হ্যাঁ, মায়োকার্ডিয়াম মুভমেন্ট বলতে হ্যাঁ, এইটার মধ্যে সব ইনক্লুডেড, এসএ নোট, এভি নোট, সব যা যা সব ইনক্লুডেড এর মধ্যে। আচ্ছা, এইবার আসি ক্যালসিয়াম কি করে। এটা খুব মাসেল কন্ট্রাকশন, ভেসিকল সিরিজ করতে হেল্প করে এটা, নার্ভ ইম্পালস না বেসিক্যালি এরকম ব্লাড পারফিউশন হবে। হ্যাঁ হ্যাঁ, মানে তোর এই ভেসিকেলগুলো তোর যে এই যে মানে প্রি সাইনেপটিক মেমব্রেনে অ্যাটাচড হবে, সেই অ্যাটাচমেন্টটা তোর ক্যালসিয়ামের উপর ডিপেন্ডেন্ট। ক্যালসিয়াম না থাকলে কিন্তু এই প্রসেসটা পসিবল না। এই পসিবল না হলে তাহলে তোর মানে নার্ভ ইম্পালসও পসিবল না। হেল্পস ইন হ্যাঁ, একটা করে লিখছি দাঁড়া। আমি জানি তোরা অনেক অনেক জ্ঞানী, আমি জানি, আমি ওদের আস্তে আস্তে বোঝাতে হবে আমাকে, একটু ওয়েট কর। তোদের 11 শেষ পুরো, একটু হোল্ড কর। হেল্পস ইন নার্ভ ইম্পালস কন্ট্রোল। এবার নার্ভও তো এই মানে কি বলবো, নিজেকে কন্ট্রোল করবে, লাইক এরকমভাবে যে প্রচুর পরিমাণে নিউরোট্রান্সমিটার রিলিজ হচ্ছে, তখন সাথে সাথে তোর নেগেটিভ ফিডব্যাক দেবে ক্যালসিয়াম চ্যানেলকে হতে পারে, তাই তো? দিলে তাহলে কী হবে, ক্যালসিয়াম রিলিজ বন্ধ হয়ে যাবে, তার ভেসিকেলগুলো বাউন্ড হবে না। এবার এগুলো একটু হিব্রু লাগবে, জাস্ট আপাতত এই কটা জিনিসটা তো মনে রাখতে হবে, ঠিক আছে? আর কি হয়? আর হয় হচ্ছে বোনস ফর্মেশন। আর একটা যে খুব ইম্পর্টেন্ট জিনিস ভুলে যাচ্ছিস তোরা, সাইক্লিক মেসেঞ্জার। সেকেন্ড মেসেঞ্জার না ক্যালসিয়াম একটা? এটাই তো হরমোন অ্যাকশনের মেকানিজম যাকে বলে, অ্যাক্টস অ্যাজ সেকেন্ড মেসেঞ্জার।
হ্যাঁ এই যে নার্ভ ইম্পালসের মধ্যে ওটা ইনক্লুডেড। কন্ট্রোল করে দিই। আচ্ছা, আর হয় কি ও যেটা বললো ব্লাড কোয়াগুলেশন। ব্লাড কোয়াগুলেশন। আচ্ছা। যে প্রোটিন হরলিক্স এতে ক্যালসিয়াম বেশি থাকে বলেই তো গ্রোথে সাহায্য করে, ওটা একটা বলে না? বোন ফর্মেশন। বোন ফর্মেশনের মধ্যে ইনক্লুডেড ওটা। বোনের মধ্যেই তো তোর গ্রোথের উপর সব কিছু ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, মানে ওই পার্টটা সর্ট আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা অ্যান্টিকোয়াগুলেন্টের নাম শুনেছি তো? অ্যান্টিকোয়াগুলেন্ট, অক্সালেট একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, ডবল অক্সালেট বলা হয়। এবার অ্যান্টিকোয়াগুলেন্টের মেকানিজম কী জানিস? ধরো এরকম বোথ সাইডে দুটো এরকম COOH রয়েছে, কী করে? এই যে বললাম না ক্যালসিয়াম ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে, আর অ্যান্টিকোয়াগুলেন্ট সেটা করতে দেয় না, রাইট? ব্লাডে যে ফ্রি ক্যালসিয়ামগুলো রয়েছে না, এই অক্সালেট সেগুলো চিলেট করে দেয়। চিলেট মানে কি? একটা কাপড়ার মতন, কাপড়া বেশি টাইপের একটা গঠনকে সিলেক্ট করে। হ্যাঁ, চিলেট করা মানে হচ্ছে মানে একটা মেটালকে, মানে তোর বন্ড ফর্মেশন যাকে বলে, এক কথা সোজা ভাষায় বলতে পারিস, মেটালিক বন্ড ফর্মেশন। এভাবে চিলেট ফর্ম করে ব্লাড থেকে সব ক্যালসিয়ামগুলো তুলে নেয়। তাতে কী হবে? তাতে আমাদের ক্লট করবে না। ব্লাডটা ক্লট করবে না। আচ্ছা, অনেক হয়েছে, ক্যালসিয়াম নিয়ে অনেক জ্ঞান হয়ে গেছে আমাদের। এবার প্রসিড করি। আচ্ছা, ফেকু। হিমোগ্লোবিন। ফেকু is ওটা তো তৈরি করে না, মানে এই সুগার ট্রান্সপোর্ট তৈরি করে। ফেকু is main component of cytochrome. সাইটোক্রোম। আচ্ছা, সাইটোক্রোম হচ্ছে আমাদের লাইফে বেঁচে থাকার জন্য অ্যাবসলিউট এসেনশিয়াল জিনিস, সেটা ক্রমশ প্রকাশ্য আমরা আস্তে আস্তে শিখবো। রেসপিরেশন উইদাউট সাইটোক্রোম পসিবলই নয়। রেসপিরেশন মানে নিঃশ্বাস নেওয়া না, সেলুলার রেসপিরেশন বলছি, মানে এই এটিপি প্রোডাকশান যে তৈরি, এটিপি যে প্রোডাকশান হবে, আমরা তো বেঁচে আছি এটিপির জন্যই। এই এটিপি প্রোডাকশানের জন্য এই সাইটোক্রোম অ্যাবসলিউট এসেনশিয়াল জিনিস একটা, ঠিক আছে? আচ্ছা, ফেকু। মাইটোকন্ড্রিয়া is rich in manganese. Mitochondria is rich in manganese. আচ্ছা, আর নাইট্রোজেন ফিক্সেশন করা যায়, এটা প্ল্যান্টের ক্ষেত্রে। মানে আমরা হিউম্যানরা কিন্তু পারি না নাইট্রোজেন ফিক্সেশন করতে। হ্যাঁ, স্যাডলি নাইট্রোজেন ফিক্সেশন ইজ ডান উইথ দ্য হেল্প অফ, কি বললাম? মলিবডেনাম। আবার মলিবডেনাম। না, ঠিক আছে ঠিক আছে। আর কি করব? বাংলা হইলে তো বাংলা মনে পড়ে না, বাংলা বাংলা বলে রাখতে দাও। হবে। মলিবডেনাম, মলিবোডেনাম। বলে নাম বলতে হবে। আচ্ছা, হয়েছে। এগুলো তো মোছাই যায়, সোডিয়াম পটাশিয়াম। ওকে, দেখো পরের হেডিং আসবে কনসেন্ট্রেশন অফ আয়ন্স ইনসাইড দ্য সেল। কনসেন্ট্রেশন অফ আয়ন্স ইনসাইড দ্য সেল বলে ফেলো, দাদা দিদিরা বলে ফেলো। আমি যদি দিয়ে দিই তিনটে এলিমেন্ট, কিন্তু তো এই আমি যদি এলিমেন্ট তিনটে দিয়ে দিই, তাহলে কনসেন্ট্রেশনের ইয়ে কি, ডিসেন্ডিং অর্ডার বা অ্যাসেন্ডিং অর্ডার কি? A plus সবচেয়ে বেশি ইনসাইড দ্য সেল, তারপরে এবার বলো। এগুলো একটা পোটেনশিয়াল এমসিকিউ কোশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে ওইরকম। অনেকবার এক্সামে দিয়েছে এই টাইপের প্রশ্ন। পারতাম না। এবার বলো। হ্যাঁ, বুঝিয়ে দিয়েছে। A plus সবচেয়ে বেশি, তারপর CA, তারপর A সেলের ইনসাইড। ইটস লাইক কে নেকা। আর ব্যাপারটা কী বলতো, সেলের মধ্যে না ফ্রিভাবে ক্যালসিয়াম থাকে না। সেল যদি কোনো সেলের মধ্যে থাকে, একটা নির্দিষ্ট স্টোরেজ অর্গানের মধ্যে থাকে, বুঝতে পারলি? ফ্রি সাইটোপ্লাজমের মধ্যে প্রেজেন্ট থাকে না কখনো, মানে ক্যালসিয়াম।
লাইক আমরা যখন মাসেলের ক্ষেত্রে যদি দেখি, তাহলে মাসেলের মধ্যে কোথায় স্টোর থাকে ক্যালসিয়াম? সার্কোপ্লাজমিক রেটিকিউলাম। সেই পড়িয়েছিলাম, সেই ভেবে দেখ, সে আদিম যুগে একসময় পড়িয়েছিলাম তোদের, মনে করে দেখ। আমি ছিলাম আচ্ছা, তো তোদের এটা মনে রাখতে হবে, এই কনসেন্ট্রেশন ইয়েটা। এত কিছু মনে রাখা যায়? হ্যাঁ, এত কিছু মনে রাখা যায়? প্লেন আছে। দেখ একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে নিটে তোর ইন্টেলিজেন্স চেক করা হয় না, তোর মেমোরি চেক করা হয়, তুই কতটা তুই স্টোর রাখতে পারিস ব্রেনে। আর নিট ইউজি প্লাস নিট পিজি, যেটা এমডির জন্য আমি যে প্রিপারেশান নিচ্ছি এখন, এই দুটো জিনিসের ক্ষেত্রেই ওয়ান লাইনার ইম্পর্ট্যান্ট। ওয়ান লাইনার কোশ্চেনগুলো লাইক ওয়ান ডিরেক্ট শটে যে অ্যান্সারগুলো হয়, কনসেপচুয়াল না কিন্তু একদম ডিরেক্ট শটের অ্যান্সার, মানে এক লাইনের অ্যান্সার, এইগুলো ডিফিকাল্ট কোনসেন্সে, কারণ এইগুলোতে তোর বেশি পড়তে হবে, তোর মনে রাখতে হবে বেশি। হ্যাঁ, তোকে ধরো সিম্পল দিয়ে দিল, হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট ইজ রেসপন্সিবল ফর ক্লোরোসিস ইন প্ল্যান্টস, চারটে এলিমেন্ট দিয়ে দিল, এখন কী করবি তুই? ডিরেক্ট শট অ্যান্সার। হ্যাঁ, সে ঠিক আছে, পরে এইগুলো পরে। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, তো নিট কঠিন এক দিক থেকে, দ্যাট ইজ হচ্ছে দুটো দিক থেকে, একটা হচ্ছে 180 মিনিটে 180 খানা কোশ্চেন, অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে তোর মেমোরি চেক করা হয়, তুই কত জিনিস স্টোর রাখতে পারিস। ইন কেস অফ ফিজিক্স অলসো ডিরেক্ট ফর্মুলা বেসড কোশ্চেন আসে, তুই যদি ফর্মুলায় শুধু চোখ বুঝে গাতিয়ে যাস, তুই 80, 90, 100 তোদের লেভেলে, এখন তোদের যা কোশ্চেন হয় 100 তুলে দিতে পারবি শুধু ফর্মুলা। বুঝতে পারছিস তাহলে নিটের ব্যাপারটা কোথায়? এবার যেহেতু তোমার ডাক্তার হবে, ডাক্তারের তো অবভিয়াসলি মেমোরিটা রাখবে না, তো তাই জন্য তোমাদের এখান থেকেই শুরু করা হচ্ছে আর কি, যাকে বলে। এতগুলো সাবজেক্ট, 19খানা থেকে 23খানা সাবজেক্ট, ঠিক আছে? তো তোদের তো মানে ব্রেনকে শান দিতেই হবে। এবার এই জন্যই আমাদের সাথে ইঞ্জিনিয়ারদের একটা বিশাল বড় কনফ্লিক্ট, এটা হচ্ছে তোরা তো কিছু বুঝিস না, তোরা শুধু মুখস্থ করিস, আর এরকম একটা কনফ্লিক্ট লেগেই থাকে অলওয়েজ। কিন্তু এটা খুব বাজে কনসেপ্ট এটা, কারণ ইঞ্জিনিয়ারদের দুটো জিনিস করতে হয়, একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে একটা জিনিস শিখলো, শেখার পর সেটা মানে থিওরি সব ভুলে গেছে, শুধু ওই প্রসেসটা সে মনে রেখেছে। হ্যাঁ, সে বারবার মানে সে পরপর করে যাচ্ছে জিনিসগুলো, মানে এমসিকিউ বা ধরো প্রবলেম সলভ করে যাচ্ছে। বাট ফর ডাক্তার কী হয়, তোকে একটা জিনিস স্টোর রাখতে হবে ব্রেনে, সেটাকে অ্যাপ্লাই করতে হবে। থার্ড থিং ইজ লাইক তোর মেডিসিন কিন্তু কমপ্লিটলি ম্যাথামেটিক্স, এই মেডিসিন যে সাবজেক্টটা কমপ্লিটলি ম্যাথামেটিক্স, ঠিক আছে? এগুলো নিয়ে পরে একদিন আলোচনা করবো আমি, কিন্তু এখন আমরা বায়োমলিকুলস করবো। আমাদের মানে যে ওয়ার্ল্ডের যে টপ সার্জন এখন মানে অক্সফোর্ড থেকে ইয়ে পেয়েছিল, মেডেল পেয়েছিল, সে মানে কোনোদিন পড়েনি, ওর এক্সপিরিয়েন্স দিয়ে হয়েছে, মানে ওর কোনো প্রাথমিক বিদ্যা ছিল না। অক্সফোর্ডে পড়েছে না, আমি শুনেছিলাম এরকম একটা ঘটনা কী হয়েছিল। তো একটা মনে হয় খুব সম্ভবত ও মনে হয় ও আস্থা বল না কোথায় এরকম একটা কাজ করতো, মানে জাস্ট ওয়ার্কার ছিল, মানে ওয়ার্ল্ডের বেস্ট সার্জন বলা না, মানে হি ইজ ওয়ান অফ দ্য সার্জেন্স, মানে বলতে পারিস বেস্ট সার্জন কথাটা ভুল। আচ্ছা, এবার আমরা একটু বায়োমলিকিউলস কী জিনিস সেটা দেখি। বায়োমলিকিউলস কত ভাগে ভাঙা যায়? একটা হচ্ছে মাইক্রোমলিকিউলস আর ম্যাক্রোমলিকিউলস। মাইক্রো মানে কি? না, মাইক্রো মানে কি? মাইক্রো মানে ছোট, মাইক্রো মানে ছোট, এইটাও মাইক্রোস্কোপিক। তুই কার্বোয়েড পলিস্যাকারাইড খালি করে দেখতে পারবি না। আচ্ছা, এর ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ, মানে আমরা যদি দুটোকে কম্পেয়ার করি, মাইক্রো মানে হচ্ছে এই মাইক্রন, আর ম্যাক্রো মানে হচ্ছে মিলিমিটার। যদি কম্পেয়ার করতে যাই তাহলে মানে এটা কিন্তু জাস্ট একটা আক্ষরিক কথা, ঠিক আছে?
মাইক্রো মানে মাইক্রন মানে আরও ছোটো মিলিমিটারের থেকে, সেই জন্য বলতে চাইছেন। আচ্ছা, মাইক্রোমলিকিউলস কি? অ্যাসিড সলিউবল না অ্যাসিড ইনসলিউবল? সলিউবল। অ্যাসিড সলিউবল। আর এটা একটা ক্রিকেটে পাওয়া যায়, একটা কিসে পাওয়া যায়? এটা লিপিড ব্যতিক্রম। হ্যাঁ দাঁড়া আসছি। আচ্ছা, মাইক্রোমলিকিউলসের সাইজ কত? 800 নানোমিটার থেকে কম। রাফলি বলা যায় 18 to 800 1000 ডাল্টন। ইনস্ট্যান্টলি 800 ছিল না? ইনস্ট্যান্টলি 800 পাওয়া। 800 দেওয়া ছিল। 800 দেওয়া আছে? হ্যাঁ, তাহলে 800 লিখতে হবে। হ্যাঁ 800 তো আছে। 800 দেওয়া আছে। এই বাঁ দিকে পেজে আছে। এই বাদিকে বেজে নিচের দিকে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো কন্ট্রোভার্সি দরকার নেই। exceed 800 ডাল্টন। হুম, Do not exceed 800 ডাল্টন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এরকম করে লিখব, মলিকিউলার ওয়েট। ওকে, আর ম্যাক্রোমলিকিউল হচ্ছে কি? Greater than 800 ডাল্টন। 800 to বেসিক্যালি 800 অ্যাভাব 10,000 হতে পারে, এত ডাল্টন। আরও বড় হতে পারে, ঠিক আছে। ওকে, আর কি? আর হচ্ছে অ্যাসিড সলিউবলে থাকে, এক্সাম্পল কি বল? এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, তারপরে হচ্ছে আগে একদম প্রথম দিয়ে শুরু করি, সিম্পল সুগার। কেমন এক্সাম্পল? মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড অ্যান্ড ডাইস্যাকারাইড। মনোস্যাকারাইড অ্যান্ড ডাইস্যাকারাইড বলতে পারি আমরা ম্যাক্রো মলিকিউল, ঠিক আছে। ওকে, সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, আর কি? নিউক্লিওটাইড, টাইড। নট নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড তো ম্যাক্রোমলিকিউল। নিউক্লিওসাইড অ্যান্ড নিউক্লিওটাইড। এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে, কোনটাতে থাকে? টাইটটাতে আছে, টাইটটাতে আছে, সাইডটাতে নেই। হ্যাঁ, এরকম করে মনে রাখতে পারিস যাতে মনে থাকে না, অনেকের থাকে না মনে। যে টি, দেখ টি ওয়ার্ডটা আছে আর এখানে এস আছে। টি মানে টোটাল, মানে সব করে থাকবে, সিঙ্গেলের বা সেমি বলতে পারিস। টি মানে টোটাল, সব আছে, তাহলে বাকিটা তো এমনি বেরিয়ে যাবে। ওকে, আর কি হয়? আর কি হয়? কিছু হয় আর? হয়তো প্রচুর, বাট সেটা আমাদের আয়ত্তের মধ্যে না। এতগুলো নেই। আর এখানে হবে হচ্ছে প্রোটিন, তারপরে হবে হচ্ছে দাঁড়া 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 দাঁড়া, এবার আমাদের 800 ডাল্টনের উপরে ভাবতে হবে, ঠিক আছে। এবার এখানে যা যা পড়েছিলাম তার বড় ভাইগুলোকে লিখবো। সিম্পল সুগারের বড় ভাইকে পলিস্যাকারাইড। এবার আমরা এগুলো শিখবো, মনোস্যাকারাইড কি, ডাইস্যাকারাইড কি, পলিস্যাকারাইড কি, স্ট্রাকচার একে শিখবো, ভালো লাগবে বেশ। এই চ্যাপ্টারটা পড়াতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে। অ্যামাইনো অ্যাসিডের বড় ভাইকে প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড ইন্টিগ্রেট করে আমরা প্রোটিন পাই, ঠিক আছে। আচ্ছা, এটার বড় ভাইকে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। দুটোর মাঝখানে হচ্ছে ডিম। এইবার লিপিডটা একটা 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 বিচ্ছিরি রকমের ব্যাপার স্যাপার। একটু ব্যাপারটা দেখ, লিপিড সুক্রোজ ডাইস্যাকারাইড, ফ্রুক্টোজ মনোস্যাকারাইড। আমি করাবো, এখন করাবো, না বুঝবে না। একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর।
আমি কার্বোহাইড্রেটে ঢুকবো এখন, আমি এক্ষুনি ঢুকবো কার্বোহাইড্রেটে। দাদা তোমাদের আকাশের ফিজিক্স ফ্যাকাল্টিটা কেমন ছিল? 11-এ ভালো ছিল না, 12-এ ভালো ছিল, 11-এ ভালো ছিল না। তোর আমাদের ফ্যাকাল্টিটাও জিজ্ঞেস করে, আমরা সবাই মিলে বললাম ফিজিক্স ফ্যাকাল্টি, এমনকি দিল্লি আমাদের একটা বন্ধুর বাবা দিল্লিতেও কমপ্লেন করেছিল যে ফ্যাকাল্টির জন্য। এবার স্যারটা এসেই বলছে যে তোমার আমাকে নিয়ে কি প্রবলেম, এবার প্রবলেমগুলো বলো। এবার তারপর বললো যে দেখছি, আমি সলভ করার চেষ্টা করছি, তারপর যদি না হয় তাহলে আমি তখন স্টেপস নিতে হবে। আমাকে চেঞ্জ করার প্ল্যান করেছিলাম কেমিস্ট্রি টিচারটাকে 11-এ। ফিজিক্স কেমিস্ট্রি দুটোই পড়েছে, আর অন্য টিচারগুলো কিন্তু আরও ভালো। আচ্ছা, এবার দেখ, লিপিডকে আমি না এখানেও প্লেস করতে পারবো না, ঝামেলার বিষয়, এখানেও প্লেস করতে পারবো না। কেন? ফার্স্ট কজ, লিপিডকে আমি এখানে প্লেস করতে পারবো না, কারণ কি? কারণ এটা অ্যাসিড সলিউবল পুল, তো অ্যাসিড ইনসলিউবল। এই লিপিড হচ্ছে অ্যাসিড ইনসলিউবল। আমরা তো দেখেছি না কখনো যে চর্বি তেল কখনো জলে ভাসে, তাই তো? সেম থিং। এবার দেখ, জলও পোলার, সব থেকে পোলার এলিমেন্ট ডাইপোল কত? 80+, কাছাকাছি, 79 পয়েন্ট সামথিং, সব থেকে পোলার। অ্যাসিডও পোলার, তাই তো? তাহলে আমরা ওই পোলার মিডিয়াম হিসেবে ভাববো। লিপিড একটা নন পোলার জিনিস, তাহলে ওটা নন পোলার মিডিয়ামেই ডিজলভ হবে, ঠিক আছে? যেহেতু অ্যাসিড সলিউবল মানে এটা পোলার মিডিয়াম, তাই তো? পোলার মিডিয়ামে তাহলে লিপিড আমরা ডিজলভ করতে পারছি না, এখানে পসিবল না। কিন্তু এখানে পসিবল, ডিজলভ করে। সাইজের জন্য হয়। দাঁড়া, আমি একটা একটা করে কম্পেয়ার করছি। এইবার দেখ, এইবার লিপিডকে আমি একবার এখানে ক্যাটাগরাইজ করতে পারছি না, কিন্তু একবার পাচ্ছি অন দ্য বেসিস অফ সলিউবিলিটি, রাইট? নেক্সট, লিপিডকে আবার মাইক্রোমলিকিউলসে ক্যাটাগরাইজ করতে পারছি, কারণ ওর অ্যাটমিক ওয়েট অ্যাপ্রক্স 80 ডাল্টন, তাই জন্য সেই রেসপেক্টে আমরা ক্যাটাগরাইজ করতে পারছি। কিন্তু আবার লিপিডকে ম্যাক্রোমলিকিউলে ক্যাটাগরাইজ করতে পারছি না, কারণ এই বেসিসে, কারণ আমরা জানি ম্যাক্রোমলিকিউলসের অ্যাটমিক ওয়েট 80 কিলো ডাল্টন, 800 কিলো ডাল্টনের তো অলওয়েজ বেশি হবে। তাহলে আমাদের একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার হচ্ছে না? তাহলে একটু গুছিয়ে জিনিসটাকে লেখো। লিপিড, উই ক্যান নট ক্যাটাগরাইজ লিপিড, we cannot categorize lipid, we cannot categorize lipid in macro and macromolecule separately, in micro and macromolecule separately, in micro and macromolecules separately, because it is acid insoluble, because it is acid insoluble, ব্র্যাকেটে লিখবি ম্যাক্রোমলিকিউলার প্রপার্টি, ম্যাক্রোমলিকিউলার প্রপার্টি, ম্যাক্রোমলিকিউলার প্রপার্টি। ব্র্যাকেট ক্লোজ। কি বললাম জানিটা একটু একবার বল। We cannot categorize lipid in micro and macromolecules separately because it's acid insoluble. অ্যাসিড ইনসলিউবল, তারপরে ব্র্যাকেট ক্লোজের পর কমা বা অ্যান্ড যা খুশি, অ্যান্ড ইট হ্যাজ মলিকুলার ওয়েট অফ 800 ডাল্টন, 800 ডাল্টন। ব্র্যাকেটে লিখবি মাইক্রোমলিকিউলার প্রপার্টি, ব্র্যাকেটে লিখবি মাইক্রোমলিকিউলার প্রপার্টি। মাইক্রোমলিকিউলার প্রপার্টি। আচ্ছা, এইবার মাইক্রোমলিকিউলস আর কি ঢোকাতে পারি আমি? একটা জিনিস ঢোকাতে পারি, সেটা হচ্ছে অল
cellular parts except what? তোরাই বল, তোরা কন্ট্রিবিউট কর। Macromolecules, all cellular parts except what? Cell organelles and cell membrane. Except cell organelles and cell membranes. Gotcha? ওকে, আচ্ছা এইটা কি কোথায় ক্যাটাগরাইজ করতে পারি এটাকে? সেল মেমব্রেন, অর্গানেলস অ্যান্ড ভেসিকেলস অলসো। ভেসিকেলসকে যদি অর্গানেলসের মধ্যে ফেলিস তাহলে ব্যাপারটা আলাদা। হয়েছে? বুঝবো? ওকে, হেডিং দে, অ্যাভারেজ কম্পোজিশন অফ, ও সরি, composition, ও দুখানা টিআইটি অনেক দিন ফুল ফর্ম লিখি না, তাই জন্য এটা সমস্যা হয়ে যাচ্ছে। অ্যাভারেজ কম্পোজিশন অফ সেলুলার সেল, অ্যাভারেজ কম্পোজিশন অফ সেল কি? এটা খুব একটা পোটেনশিয়াল এমসিকিউ কোশ্চেন। এনসিটিতে একটা বক্স করে দেওয়া রয়েছে সাইডে। মানে কোনটা 8 থেকে কত আর বিমান করতে কত ওইটা? ডান দিকে। মানে একটা বক্স আছে 8 থেকে কত পার্সেন্ট আছে? এই তো এই ডান দিকে আছে। না এটা আলাদা হবে না। না এটা আলাদা। ও আচ্ছা, আচ্ছা এখানে একটু নিউমোনিক চর্চা হয়, হ্যাঁ মাঝে মাঝে, মানে চর্চা করি যাতে কিনা জিনিসগুলো অনেক মনে রাখতে সহজ হয়। আমি তো বায়োমোকে শুধু পড়াইনি। তাও সব বলে। লাইট ভার্সন ওর দিয়ে গেছে। আলাদা রকম বলেছি। ভিডিওটাতে দেখে রিপিটার সে বারবার কি আমি W for water, water for water, P for protein, এখানে বায়োমলিকুলস টার্মে কথা হচ্ছে। N for নাইট্রোজেন, নিউক্লিক ঠিক আছে। ক্যান ও কার্বোহাইড্রেট। মানে এগুলো সব অর্ডারে রয়েছে। ইয়েস, মানে অর্ডারটা এরকম হবে WPNCL I বা এল বলতে পারি, এল ফর লিপিড। WPNCL কত, ওয়াটার কত পার্সেন্ট? এনসিআরটি অনুযায়ী 70 to 90%, না 70 to 80 দেওয়া আছে, 90 দেওয়া আছে মনে হয়, 90 আছে। 90 আছে। আচ্ছা পেজে প্রোটিন কত? 10 থেকে 15%। আর লাস্টের তিনটে 3%, 2%, 1%, 3 to 1। দেখ চেক করে নে ডেটাগুলো।
না না না। আচ্ছা এল আইটা আমি না ইয়ে হয়ে গেছে, ঝাপলা হয়ে গেছে একটু। এল আই ফর লাইফ, আয়ন আছে একটা, হ্যাঁ সেটাই, আমি ওখানে একটা সমস্যা হয়ে গেছে, লিপিড অ্যান্ড আয়ন। আর নিউক্লিয়াসে 5%। হ্যাঁ সেই জন্য এই লাস্টের তিনটে 3, 2, 1, 3%, 2%, 1%, আর এটা হচ্ছে 5 to 7%। এরকম করে দেখ, মনে রাখবো লাস্টের 3, 2, 1, আর প্রথমগুলো এমনি পরে সিকোয়েন্সে মনে থাকবে। দেখ এবার এই ডেটাগুলো না তোদের একদম 100% মুখস্থ করতে হবে না, যে কেউ জিজ্ঞাসা করলে বলে দেবো। এমসিকিউ সলভ করতে করতে ওই কনস্ট্যান্ট দিয়ে দেবে যে কোনটা সবথেকে বেশি আছে, বা তোদের পার্সেন্টও দিতে পারে, কলাম মিলিয়ে দিতে পারে, যে হুইচ অফ দ্য ফলোইং আর রাইট। ধর এরকম দিয়ে দিল 4টে অপশান, এ বি সি ডি, 4টে অপশান দেওয়া রয়েছে, ঠিক আছে। অপশান এতে দেওয়া রয়েছে হচ্ছে ওয়াটার, মানে এখানে কোশ্চেন দেওয়া হলো হুইচ অফ দ্য ফলোইং ম্যাচিং ইজ কারেক্ট বা ইনকারেক্ট হোয়াট এভার। ওয়াটার দেওয়া রয়েছে হচ্ছে 99%, ঠিক আছে। নিউক্লিক অ্যাসিড দেওয়া রয়েছে 1%, কার্বোহাইড্রেট দেওয়া রয়েছে হচ্ছে 10%, ঠিক আছে। আর তোর ধরো আয়ন্স দেওয়া রয়েছে 1%, বা এটা ধরো 10% দিয়ে দিলাম, নাও সে হ্যাঁ লাস্টেরটা এরকম ম্যাচিং দিয়ে দিলে সমস্যা হয়ে যায়, ঠিক আছে। তখন দেখ এবার এমসিকিউ সলভ করতে করতে তোদের এই নাম্বারগুলো না অটোমেটিক সেট হয়ে যায়। হয়তো তোকে মুখস্থ নেই তোর, কিন্তু এমসিকিউ যদি দেখিস তো এগুলো ব্যাপারটাগুলো ইজিলি বসিয়ে দিতে পারবি। ওকে মুছি। আচ্ছা, হেডিং দে প্রাইমারি মেটাবোলাইট। প্রাইমারি মেটাবোলাইট, আরেকটাকে লিখবো হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইটস। ওকে, প্রাইমারি মেটাবোলাইটসে কি বলবো, মানে প্রাইমারি মেটাবোলাইট জিনিসটা কি? প্রাইমারি নামেই বলছে প্রাইমারি, মানে একটা সেল, একটা লিভিং সেল জিনিসটা তৈরি করছে, অ্যান্ড দিস ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল ফর দেয়ার লাইফ, মানে সেলটার লাইফের জন্য অ্যাবসলিউটলি এসেনশিয়াল। বাট সেকেন্ডারি মেটাবোলাইট কি? অ্যানিমাল বা প্ল্যান্ট তৈরি করছে, বাট দিস ইজ নট এসেনশিয়াল ফর দেম। আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝি, অ্যালকালয়েড, ছোটোবেলা থেকে পড়ছি না অ্যালকালয়েডস, হ্যাঁ এই যে এই জিনিসগুলো, এগুলো কিন্তু গাছের কিন্তু কি এক্সক্রিটরি প্রোডাক্ট, দে প্রডিউস, বাট দিস ইজ নট অ্যাবসলিউট এসেনশিয়াল থিং। হ্যাঁ ট্যানিন, হ্যাঁ এগুলো আছে, করাবো আমি দাঁড়া। প্লেট প্রডিউসড বাই লিভিং সেল। আচ্ছা লিভিং সেল মানে কিন্তু আমি দুটোই বোঝাতে পারি, গাছও বোঝাতে পারি আর প্রাণীও বোঝাতে পারি। লিভিং সেলস, বাট না, বাট কেন হবে? লিভিং সেলস অ্যান্ড দিস ইজ অ্যাবসলিউটলি essential for their life. Example, carbohydrate only, যা যা পড়লাম সব বায়োমলিকিউলস, কার্ব, অ্যামাইনো অ্যাসিড, মানে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড। Okay, secondary metabolite কি? Same thing, produced by living cells
কমা বা বাট লেখ, বাট নট এসেনশিয়াল ফর লাইফ। আচ্ছা, এক্সাম্পল কী হতে পারে? ওরকম করে না, আমরা পরপর পড়বো ওরকম করে। ধরো টক্সিন, কি বল, তোদের তো এগুলো এখন জ্বর মুখে গোড়ায় থাকা উচিত। এগুলো টক্সিন কি আছে? রেসিন আছে, রেসিন না, রাইসিন। অ্যাব্রিন, রাইসিন। আর কি হয়? ল্যাটেক্স, রেসিন। ওগুলো অ্যালকালয়েডের মধ্যে পড়বো। আচ্ছা, কনকানাভ্যালিন কি? কনকানাভ্যালিন এ, ওটা তো দেখি কে বলতে পারে। কনকানাভ্যালিন এ শুনিস নি নাম? পোটেনশিয়াল এমসিকিউ কোশ্চেন এগুলো। এনসিআর খোল, কোনো খুলেও দেখেনি এরা। কনকানাভ্যালিন এ কি? হায় ভগবান, এখনো এমসিআরটি পড়িস নি এগুলো তোরা? কি বলছে? লেকটিন, সেই ওয়ার্ডটা তোদের মনে নেই? আমি আরো কঠিন জিনিসটা বলে দিলাম কনকানাভ্যালিন নিয়ে। আচ্ছা, লেকটিন, কনকানাভ্যালিন এ। আচ্ছা, লেকটিন কি জিনিস? লেকটিন হচ্ছে একটা ধরো কাইন্ড অফ মানে বিষ বলতে পারিস। বিষ ব্যাপারটা কি? এইটা কার্বোহাইড্রেটের সাথে বাইন্ড করে কার্বোহাইড্রেট ধরো অ্যাবজর্পশনটাকে ডিক্রিজ করে দিল। আমরা ধরো কার্বোহাইড্রেট খেলাম, সাইমালটেনিয়াসলি ধরো সাপোজ এরকম একটা ধরো লেকটিন কোনো প্রোডাক্ট খেলাম আমরা। এই রাইসিন কিন্তু একটা ইটসেলফ বা লেকটিন, রাইসিন তোর অ্যাবজর্পশন কমিয়ে দেয় কার্বোহাইড্রেটের, বিষ কাইন্ড অফ, ঠিক আছে? এবার কার্বোহাইড্রেটের সাথে বাইন্ড করে এবার কার্বোহাইড্রেট যখন যে রিসেপ্টরতে ঢুকবে তখন তো মানে লেকটিন নিয়ে ঢুকতে পারবে না, একাই ঢুকতে হবে ওকে। তো লেকটিন হচ্ছে, তলায় লিখে দে, অ্যান্টিনিউট্রিয়েন্ট, অ্যান্টিনিউট্রিয়েন্ট, আর টাইপ অফ অ্যান্টিনিউট্রিয়েন্ট। আবার কিছু লেকটিন আবার আমাদের বডির জন্য হেল্পফুল। অ্যান্টিনিউট্রিয়েন্ট হুইচ বাইন্ডস টু কার্বোহাইড্রেট অ্যান্ড ডিক্রিজ ইটস ফাংশন। আচ্ছা, আর কি হবে? আর কি আছে? পিগমেন্ট। দুটো পিগমেন্টের নাম বল। প্ল্যান্টের ক্ষেত্রে বলছি, বিলিরুবিন, বিলিভাইডিন তো আমাদের এসেনশিয়াল জিনিস। মানে ওগুলো তোর এসেনশিয়াল ইন দ্য সেন্স দ্যাট মানে বিলিরুবিন, বিলিভাইডিন কি আমাদের এক্সক্রিটরি প্রোডাক্ট? তো আমাদের এক্সক্রিশনের সাথে তো রিলিজ হয়। ওগুলো হচ্ছে বাই প্রোডাক্ট। মানে একটা আরবিসি ডেস্ট্রয় হওয়ার পর অ্যাজ আ বাই প্রোডাক্ট রিলিজ হয়, তাই তো? তো ওইটাকে আমি সেকেন্ডারি মেটাবলাইট বলতে পারি না। আমরা এই ক্ষেত্রে পিগমেন্টের ক্ষেত্রে আমরা ধরো বলবো হচ্ছে অ্যান্থোসায়ানিন, যেমন। কিন্তু ওটা তো কোনো কাজেও লাগছে না। হ্যাঁ, কিন্তু ওটাকে তো আমি সেকেন্ডারি মেটাবলাইট বলতে পারি না। বলতে পারি, হ্যাঁ পারি বলতে পারি। অ্যান্থোসায়ানিন আর কি হয়? ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েডের কালার কি? এটা
না সাইন